বর্তমানে আপনি জানলে চমকে যাবেন, কারণ দুনিয়ার সব থেকে শক্তিশালী মানুষটার মাথায় কি আদতে কোনো প্ল্যান আছে কিংবা বুদ্ধি আছে, নাকি উনি নিজেই একটা গোলকধাঁধার মধ্যে গোল গোল ঘুরছেন। হ্যাঁ, কথা হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে। উনি ইরানকে ভয় দেখাচ্ছেন, নাকি ভেতরে ভেতরে নিজেকে কুঁড়ে ঘরে ঢুকিয়ে দিচ্ছেন। দেখুন, এটা শুধু খবর নয় দর্শক, এটা আমাদের সবার পকেটের ওপর টান পড়ার মতো একটা বড় ঘটনা। কারণ যখন হোয়াইট হাউস আর তেহরানের মধ্যে টেনশন বাড়ে, তখন আজ প্রথমে এসে লাগে তেলের দামে, তারপরে ট্রান্সপোর্ট খরচে, আর শেষমেশে আপনার কিন্তু রান্নাঘরে। আজকের এই ভিডিওটা এমন কিছু তথ্য আপনি জানতে পারবেন যা শুনতে বা যা জানলে আপনাকে ভাবতে বাধ্য করবে যে আমরা কি সত্যি সত্যি কি এই তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছি, নাকি এটা শুধু একটা ট্রাম্পের বিশাল বড় একটা ধাপ্পাবাজি। এটা কোনো রাজনৈতিক দাবার চাল যা তিনি নিজের ভোট ব্যাংককে বাঁচাতে তিনি খেলে যাচ্ছেন। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ মাঝখানে একটা পয়েন্ট যদি আপনি মিস করেন বা টেনে দিয়ে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না কেন আমেরিকা নিজের ঘরের মধ্যে গৃহযুদ্ধের মুখে দাঁড়িয়ে, আর কেন আমরা সেই ঘরোয়া লড়াইয়ের প্রভাব ফেলবো বা ফেলতে চলেছি আমাদের নিজেদের হরমুজ প্রণালীর পর্যন্ত। চলুন দর্শক, খোলসা করে জিওপলিটিক্সের এই নোংরা খেলা আর লেভেল বাই লেভেল আমি আপনাকে জানাই। আজকের এই ভিডিও শেষে আপনাদের একটা প্রশ্নের উত্তর আমি দেব, তাই ভিডিওর শেষ পর্যন্ত দেখুন। এটা গোটা সংকট এবং ভারতকে বিশেষ করে আপনাকে জানাতে পারবেন। হ্যাঁ, আমাদের বাংলা ঠিক কতটা প্রভাবিত পারে এর মধ্যে। তাড়াহুড়ো করবেন না কিংবা টেনে টেনে দেখবেন না, জানা আপনার দরকার, কারণ এই 20 থেকে 25 মিনিটের ভিডিও আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নমস্কার, আইএনটি বাংলাতে আমি সন্তু দাস। আশা করি আপনি এবং আপনার পরিবার সকলে খুব ভালো আছেন। ট্রাম্প দাবি করছেন যে আজকে তিনি ইরানের ওপর একটা বিশাল বড় অ্যাটাক করতে যাচ্ছিলেন, কিন্তু একদম শেষ মুহূর্তে তিনি সেই হামলাটা থামিয়ে দেন। কেন? কারণ নাকি মানবিকতা। ট্রাম্পের আবার মানবিকতা। ট্রাম্পের বক্তব্য অনুযায়ী তিনি ইরানকে ডিল করার শেষ সুযোগ দিতে চাইছেন। কিন্তু গল্পটা এত সহজ আপনার তো মনে হচ্ছে না, বা আমারও তো মনে হচ্ছে না। লজিকে আসুন, চলুন। মজার ব্যাপার হলো, ইরান সাফ জানিয়ে দিয়েছে তারা আমেরিকার সাথে কোনো কথা বলেননি। ট্রাম্প তার শেষ শিবির থেকে বলা হয়েছে ডিল করার শেষ সুযোগের কথা শেষ, আর ইরানের তরফ থেকে বলা হয়েছে তারা কোনো ফোনই তোলেননি। তার মানে কি দাঁড়ালো? ট্রাম্প কি একাই এই ছায়াযুদ্ধ খেলছেন? সব থেকে বড় টুইস্ট আসতে চলেছে। দেখুন, ট্রাম্প যখন বলছেন তিনি হামলা থামিয়েছেন, আসলে কি তিনি তখন পেন্টাগন থেকে লাল সংকেত দেখিয়েছিলেন? কারণ দেশের একটা প্রেসিডেন্ট চাইলে একটা যুদ্ধ শুরু করতে পারেন না। তার পেছনে থাকে মিলিটারি, তার পেছনে থাকে ইন্টেলিজেন্সের রিপোর্ট, তার পেছনে থাকে ইকোনমিক্স অ্যাডভাইজার, আর সবথেকে বড় কথা নির্বাচনের অঙ্ক। সামনের নভেম্বরে তো নির্বাচন, জানেন হয়তো। এই জায়গাতে আসল প্রশ্নটাই তৈরি হয়, একজন নেতা যখন প্রকাশ্যে এসে বলে আমি থামালাম, তখন সেটা কি সত্যি তার সিদ্ধান্ত, নাকি পরিস্থিতি তাকে থামাতে বাধ্য করেছেন? তিনি সেটাকেই নিজের কৃতিত্ব বলে চালাচ্ছেন। দেখুন দর্শক, আমরা আমাদের কাজ দুটো জিনিসকেই আমরা আপনাদেরকে ভালো করে বোঝানোর চেষ্টা করব, আর সেটা বুঝতে গেলে আপনাদের টাইম লাইনটা খুঁটিনুটি করে দেখতে হবে। আজকের জিনিসটা খেয়াল করার মতো, কারণ যে কোনো বড় সিদ্ধান্তের পেছনে 3টি স্তর থাকে। প্রথম স্তর, সামরিক হিসেবে যুদ্ধ করলে আসলেই কতটা লাভ কতটা ক্ষতি। দ্বিতীয় স্তর, অর্থনৈতিক হিসাব, যুদ্ধের ফলে বাজারে কী প্রভাব পড়তে পারে। আর তৃতীয় স্তর, রাজনৈতিক হিসাব, এই সিদ্ধান্ত জনমতকে কেমন প্রভাব ফেলবে। মানে ট্রাম্প এই শেষে মুহূর্তে এমন কেন কথা বললেন, এই 3টে হিসাব একসাথে কাজ করছে বলেই মনে হয় আমার বক্তব্য। আর সেই কারণেই বয়ান একটা অসঙ্গতি হয়েছে, এটা আপনিও বুঝতে পারছেন, কারণ আমি আপনাকে ডেটা দেখাচ্ছি। এবারে একটা জিনিসে আসুন, একটু টাইমলাইনটা দেখে নিন। ট্রাম্প যখন হোয়াইট হাউসের গদিতে বসার স্বপ্ন দেখছেন আবার, তখনই ইরান তাদের স্ট্রেট অফ হরমুজ নিয়ে চাল চালতে শুরু করে দিয়েছে। কারণ হরমুজ প্রণালী এতটাই গুরুত্বপূর্ণ, যেটা একটু যদি আমি আপনাকে বুঝিয়ে বলি, আপনি তো শুনেছেন হরমুজ প্রণালী নিয়ে কত কিছু চলছে, কিন্তু এটা নিয়ে একটু ডিটেলে বলছি ছোট্ট করে। এই সরু জলপথ দিয়ে একটা বিশ্বের প্রায় পঞ্চমাংশ তেল প্রবাহ করা হয়, আসে। এটা বন্ধ হয়ে গেলেই গোটা বিশ্বের অর্থনৈতিক হোঁচট খাবে। এবার ঘটনাক্রমটা ধরে ধরে যদি আমরা দেখি, ঘটনা 1,
ট্রাম্প দাবি করলেন ইরান নাকি একটা ডেসপারেটলি ডিল করতে চাইছে। তার ভাষ্যে বা তার কথায় ইরানকে একটা দুর্বল কোণঠাসা করে দেশ হিসেবে দেখানো হয়, যে কারণে যুদ্ধের ভয়ে আমেরিকার কাছে নীতি স্বীকার করতে সে বাধ্য হয় ইরান। আর দ্বিতীয় ঘটনাটা কি, ইরান সরাসরি ওমানকে দিয়ে বার্তা পাঠালো যে তারা ওয়াশিংটনের সাথে কোনো ডাইরেক্ট নেগোসিয়েশনে নেই। এটা একটা বাক্যেই ট্রাম্পের বয়ানের ভিতটা নড়ে গেছে। কারণ যদি ইরান সত্যি মরিয়া হতো তাহলে তারা তৃতীয় পক্ষের মাধ্যমে এইভাবে সরাসরি অস্বীকার করতো না। আর নাম্বার 3 কি, ট্রাম্প নিজের মুখ বাঁচাতেই সৌদি আরব, ইউএই এর, কাতারের মাঝখানে টেনে আনলেন। তাদের বক্তব্য ছিল এই আরব রাষ্ট্রগুলোই তাকে হামলা করতে বারণ করছে। একটু ভেবে দেখুন, এখানে যদি আমি আপনাকে বলি একজন সাধারণ মানুষ হিসেবে আপনি জিনিসটা বুঝতে পারবেন। জিও পলিটিক্সে যখন নিজের কেউ মুখটা বাঁচাতে পারছে না তখন সে অন্যের উপর দোষ চাপায়, যেটা সাধারণ মানুষ হয়, যে আমি না পারলে ওই করে যেত বা ওর উপর দোষ চাপিয়ে দেয়। ঠিক ট্রাম্প এখানেই সেই কাজটা করছেন। তিনি চাইছেন একটা হিরো ইমেজ তৈরি করতে সবার সামনে। একজন নেতা যখন, যিনি বিশ্বযুদ্ধকে বাঁচিয়েছেন, তিনি কিন্তু ভেতরে ভেতরে আমেরিকার সামরিক এবং কূটনৈতিক শক্তিকে একটা বড় প্রশ্নের থেকে বাঁচিয়ে দিচ্ছেন বা প্রশ্নের মুখ থেকে সরাচ্ছেন, তাহলে ভাবুন কত বড়। কিন্তু প্যাটার্নটা নতুন কিছু নয়। ইতিহাস বহুবার দেখা যায় যখন কোনো বড় শক্তি নিজের সামরিক বা নিজের সীমাবদ্ধতাকে টের পায় তখন সে নীরবে সরে আসে, নয়তো এটা বিকল্প কাহিনী তৈরি করে যেখানে পিছু হাঁটতে বাধ্য হয়। কৌশলগত জয় বলে এটাকে দেখানো হয়েছে। ট্রাম্পের এই মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোকে টেনে আনার কৌশলটাই ঠিক সেই দ্বিতীয় পথ। এবারে দর্শক, একটু যদি আমি আপনাদের গভীরে নিয়ে যাই, সৌদি আরব, ইউএই এবং কাতারের নাম বহুবার এখানে উঠে আসছে। এই 3টে দেশ উপসাগরের অঞ্চলের সবথেকে প্রভাবশালী এবং অর্থনৈতিক শক্তি। আর তাদের নিজেদের এই অঞ্চলের যুদ্ধ লাগুক সেটা একবারেই তারা কাম্য নয়, কারণ তারা চাইছে না। এগুলো কানেক্টেড, তাই না? কারণ যুদ্ধ লাগলে নিজেদের তেল রপ্তানি, বিনিয়োগ, পর্যটন সব কিছুতে ধাক্কা খাবে। যখন এই সব দেশে এই প্রভাবটা পড়বে তাহলে তাদের দেশে কতটা ক্ষতি হবে, ইকোনমি কতটা নড়ে যাবে। তাই এই দেশগুলো ট্রাম্পকে সংযত থাকার পরামর্শ দিয়েছেন। এই বলাটা রাজনৈতিকভাবেই খুব সুবিধাজনক একটা ব্যাখ্যা। এতে ট্রাম্পকে আক্রমণাত্মক না দেখিয়ে বরং বিচক্ষণ একটা মিত্র হিসেবে দেখানো যায়। কিন্তু আসল প্রশ্ন থেকেই যায়, এই পরামর্শ কি সত্যি সিদ্ধান্ত বদলে দিয়েছে দর্শক? নাকি ট্রাম্প আগে থেকেই জানতেন যে হামলার রাস্তাটা তার জন্য বিপজ্জনক, আর এই মিত্র দেশগুলোর নাম শুধু একটা সুবিধাজনক ঢাল বা একটা প্রোটেকশন বা দেওয়াল হিসেবে তিনি ব্যবহার করছেন বা বারবার করা হয়েছে? দেখুন দর্শক, আমেরিকা কতটা চালাক বা আমেরিকার যে প্রেসিডেন্ট বর্তমান কী ধরনের তা আপনি জানেন। এই আমেরিকা বিশ্বের সবথেকে বড় সামরিক শক্তি, কিন্তু সেই আমেরিকা এখন ইরানের মতো একটা ইকোনমিক্যাল বিধ্বস্ত দেশের সামনের একটা দোটানায় পড়ে গেছেন। তাই ট্রাম্পকে বারবার বয়ান বদলাতে কিন্তু বাধ্য করা হচ্ছে। আমেরিকার কাছে F-22 শিথিল ফাইটার আছে, একাধিক নিউক্লিয়ার এবং পরমাণুর যাকে বলা যায় চালিত এয়ারক্রাফট ক্যারিয়ার আছে। আপনি জানেন আমেরিকার ডিফেন্স সিস্টেম কতটা অ্যাডভান্স লেভেলের। বিশ্বের সবথেকে আধুনিক অস্ত্রভাণ্ডার যার কাছে, সে কেন এতটা ভয় বিধ্বস্ত বা বারবার বিভিন্ন ধরনের কথা বলছে? কারণ ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তবে বিশ্বের বিরাট অংশের একটা তেল প্রবাহ রাতারাতি স্টপ বন্ধ। তো ওই কারণেই ট্রাম্প জানেন যে হামলা করলে সামরিক দিক থেকে বা ডিফেন্স সিস্টেম দিক থেকে যুদ্ধে আমরা জিতে যাব ঠিকই, কিন্তু গোটা বিশ্বের ইকোনমি ধসে পড়বে। আর ইকোনমি ধসে যাওয়া তেলের দাম আকাশ ছুঁবে এবং শেয়ার মার্কেট ধস, সব শেষে ট্রাম্পের নিজের ভোটের তৈরি মাঝ সমুদ্রে ডুবে যাবে। কারণ বর্তমানে আমেরিকার যারা বাসিন্দা তারাও চাইছে না এই যুদ্ধ হোক। তারা আমের উপর যথেষ্ট ক্ষুব্ধ, প্রচণ্ড রেগে। আর এটাই হলো আধুনিক যুদ্ধের আসল প্যারাডক্স। দর্শক, আপনারা এতক্ষণ বুঝতে পারছেন হয়তো ব্যাপারটা। যারা এই চ্যানেলে নতুন দেখছেন, আপনাদের আমি অনুরোধ করব চ্যানেলটিকে লাইক করুন, একটা ছোট্ট কমেন্ট করুন।
যদি আপনাদের এই জিও পলিটিক্যাল নিউজটা ভালো লাগে। আমার এই কষ্টের দাম আপনি যদি একটা কমেন্ট করেন, যে কোনো কমেন্ট, তাহলে আমি খুশি হব। আর লাইক করেন, তাহলে আমি এই ভিডিওটা বানানোর সার্থক। আমাদের এই আলোচনায় দেখুন, এক সময় যুদ্ধ মানে ছিল কি শুধু সৈন্য আর অস্ত্রের হিসাব, তাই তো? পানিপথের প্রথম যুদ্ধ থেকে শুরু করে বা আমাদের যে যত বড় বড় পেছনে যত যুদ্ধ হয়েছে এগুলো হতো। কিন্তু আজকের দিনে যুদ্ধ মানে তেলের দাম, শেয়ার মার্কেটের প্রাইজিং, সাপ্লাই চেন, জনমতের হিসাব, মানে ইকোনমি, সব কিছু। একটা দেশের সামরিক দিক থেকে যথেষ্টই শক্তিশালী হোক, তার থেকে বড় কথা যুদ্ধের অর্থনৈতিক মাসুল নিজের দেশকে, বেশিরভাগ মানুষকে দিতে হবে। তাহলে সেই যুদ্ধ রাজনৈতিকভাবে আত্মহত্যার সমান না? ট্রাম্প এই সমীকরণটা ভালোভাবে বোঝেন, ওই জন্য উনি ট্রাম্প। আর এই কারণেই প্রতিটা পদক্ষেপে একটা দোদুল্যমান ভাব দেখা যাচ্ছে ওনার। একাধিক দিক থেকে তিনি শক্তি প্রদর্শনের ভাব দেখাচ্ছেন, এবং একদিক থেকে শক্তি প্রদর্শনের ভাষা, অন্যদিকে শেষ মুহূর্তে পিছিয়ে আসার একটা বাস্তবতা। এই দোদুল্যমান বোঝার জন্যই একটা সহজ আপনাকে উদাহরণ দিই। ধরুন আপনার পাড়ায় দুজন প্রতিবেশী আছে, তার মধ্যে ঝগড়া লেগেছে। একজন শক্তিশালী আর একজন আর্থিকভাবে দুর্বল। কিন্তু যদি শক্তিশালী প্রতিবেশী জানেন যে সরাসরি মারামারি করলে তিনি জিতবেন, কিন্তু ঠিক পুলিশ কেস হবে, পাড়ায় বদনাম হবে, আর তার নিজের পরিবারকে সে ঝামেলা মাসুল গুনতে হবে, রাস্তাঘাটে বেরোলে লোক ছ্যাঁচা করবে, বিশাল ব্যাপার। তাই তিনি বড় বড় হুমকি দিচ্ছেন, এই করে নেব, ওই করে নেব, শেষ পর্যন্ত কিন্তু হাতাহাতিতে যাচ্ছেন না। বুঝতে পেরেছেন? ঠিক এই মনস্তত্ত্ব কাজ করছে ট্রাম্প আর ইরানের সম্পর্কের শক্তিতে। কিন্তু সেই শক্তি ব্যবহারের মূল এতটাই বেশি যে এড়িয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ। দেখুন, এই পর্যায়ে যদি আমি আপনাকে বলি, আপনি হয়তো বুঝতে পেরেছেন। আপনার মনে হতে পারে যে দূরে ওই মিডিল ইস্টে কী হচ্ছে তাতে আমার জানে কি, ওই মিডিল ইস্টে আমার জেনে কী হবে, বা আমি এত বড় ভিডিও দেখবো কেন, আমার অন্য আমি রিলস কল করবো। কিন্তু আপনার জানা দরকার আছে ব্যাপারটা। কেন? দেখুন, যদি ওই এলাকায় যুদ্ধ লাগে, তবে কাল আপনার বাইকের তেল যে 115 বা 17 টাকায় ভরছেন, নির্ভর করবে আপনি কোন জেলায় থাকেন। তো ওই তেলটা না আর ওই টাকায় থাকবে না। ট্রান্সপোর্ট খরচ হট করে বেড়ে যাবে, সবজির দাম হট করে আগুন হয়ে যাবে। এই যে মোবাইলে ভিডিওটা দেখছেন বর্তমান, রিচার্জটা ঠপ করে একটু বেড়ে যাবে, সব কিছু কেমন হট করে আগুন হয়ে যাবে। একজন সাধারণ মানুষ যিনি 15-20 হাজার টাকা বা 20-50 হাজার টাকা ইনকাম করেন, তার পক্ষে কি সম্ভব বলুন? এটাই ট্রাম্পের এই ইগোর লড়াই আসলে আপনার পকেটে একটা বড় ধাক্কা দেবে। একবার ভাবুন, আপনি হলদে থেকে কলকাতা যাবেন, আমাদের বাংলার সবজির দাম, রান্নার গ্যাসের দাম, বাস ভাড়া, এই সব মিডল ইস্টের একটা টানাপোড়া সরকারের সঙ্গে কিন্তু যোগাযোগ আছে, যেটা আমি বললাম। কারণ ভারত তার তেলের একটা বড় অংশ আমদানি করেন, আর সেই আমদানি রুটে এই হরমুজ প্রণালী দিয়েই কিন্তু আসে। এই রুটটা কিন্তু আলাদা কোনো রুট নয়। তাই এই ওয়াশিংটন আর তেহরানের মধ্যে যে খেলা চলছে, তার আসল দাম গুনতে হচ্ছে আমাদের মতো সাধারণ মানুষকেই। পেন্টাগন এখন নিজের সেনার কাছ থেকে ফিডব্যাক চাইছে। ইরানকে চাপে ফেলার নতুন একটা সৃজনশীল কৌশল কি হতে পারে তা নিয়ে ভেবে দেখুন তো দর্শক। বিশ্বের শ্রেষ্ঠ একটা সেনাবাহিনী এখন নতুন আইডিয়ার জন্য মানে হাপিত্যেশ করছে। এটা কি কোনো ক্ষমতার একটা আফলান, নাকি চরম অসহায়তা, নাকি চাল? যখন একটা সিস্টেমের ভেতর থেকে ফাঁপ হয়ে যায়, তখন একটা ক্রিয়েটিভ সলিউশন মানুষ খোঁজে। আর এটাই অনেকটা এরকম, যখন কোনো ব্যবসা তার পুরনো মডেলে লাভ করতে পারে না, তখন সে হঠাৎ করে ইনোভেশন বা একটা ডেসপারেশন একটা নিয়ে আসে, বা সেই নিয়ে কথা বলে। শক্তিশালী থাকলে কারো নতুন আইডিয়ার হওয়ার কোনো দরকার হয় না, কিন্তু পুরনো পথে কাজ করেই তিনি এগিয়ে যান। আর নতুন পথ খোঁজা মানে পুরনো পথ কাজ করছে না। এই জায়গাটাতে আমাদের একটা বুঝতে হবে, আন্তর্জাতিক রাজনীতি কোনো বিচ্ছিন্ন বিষয় নয়। এটা সরাসরি আমাদের রান্নাঘর, আমাদের বাজেট, আমাদের মাসিক খরচের সঙ্গে জড়িয়ে আছে। যখন বারবার কেউ বলবে এইসব বিদেশি খবর আমাদের দরকার কি, তাদেরকে এই ভিডিওটা একবার দেখতে বলবেন। কেন আমি আজকে এত বড় 20-30 মিনিটের ভিডিও বানাচ্ছি? শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের জানাবো, আপনাদের ভালোবাসা দেব। আপনারা যদি ভিডিওটা দেখেন এবং শেয়ার করেন সবাইকে, তারা বুঝতে পারবেন আমি ইনডিপ রিসার্চ করে ভিডিওটা বানাচ্ছি। সারা রাত ধরে খেটে আমি সকালবেলায় ভিডিওটা দিই।
কারণ আপনারা জানতে পারবেন সমস্ত বিষয়টা। দেখুন, একজন সাধারণ মানুষ হিসাবে যদি আমি আপনাকে বলি, একটু হিসাব করে যদি দেখি এই চেনের রিয়াকশানটা ঠিক কীভাবে কাজ করে। প্রথম ধাক্কা লাগে কি, অপরিশোধিত তেলের আন্তর্জাতিক দামে, তারপরে সেই ধাক্কাটা এসে পড়ে পেট্রোল ডিজেলের খুচরো দামে, তারপর সেটা ছড়িয়ে যায় ট্রাক ভাড়ায়, কারোর পণ্য কেনাতে, পণ্য যাই মানে বেচাতে, এবং আসে গাড়িতে। তারপরে সেই বাড়তি ভাড়ার বোঝা এসে পড়ে সবজি বিক্রেতার ওপর, সবশেষে এসে পড়ে আপনার আমার ইনকামের ওপর। কালকে আপনি কিনছিলেন আলু ধরুন 50 টাকা, সোনা 1,40,000 টাকা, হুট করে হয়ে গেল সোনা কত 2 লাখ টাকা, বা আলুর দাম হয়ে গেল 100 টাকা, আপনি কিনতে পারবেন না? বলবেন দাদা এ হবে না। কি করে হবে না? হবে না এটা কী করে আপনি বলুন? হতে বাধ্য। আর এটাই হচ্ছে গ্লোবালাইজেশনের আসল রূপ। দুনিয়ায় এক প্রান্ত থেকে রাজনৈতিক সিদ্ধান্ত অন্য প্রান্তে গিয়েই মানুষের উপর রুজি রুটিতেই প্রভাব পড়বে, আর এটাই ফেলছে। আর এই প্রভাবটা শুধু জ্বালানি বা সবজিতেই নয়। ভাবুন তো, আপনার প্রিয় মোবাইল যেটা আপনি ফোন দেখছেন, এই দামটা যদি বেড়ে যায়, বা আপনার বাড়ির কারোর জন্য ফোন কিনবেন, ফোনের দাম 1 লাফে বেড়ে গেল, কি জানো? ফোনে যে চিপটা থাকে সেটাই তো অনেক এক্সপোর্ট করতে টাকা লাগবে, এক্সপোর্টিংটা বাইরে থেকে হয়। এই সব বড় একটা অংশ সমুদ্রের পথ দিয়েই তো আসে। আমাদের বাইরের দেশ থেকে এত এত এক্সপোর্ট কোন পাশ দিয়ে আসে? সবই তো সমুদ্রে দিয়ে আসে। আর সমুদ্রে আসতে গেলে কি তেলের প্রয়োজন, জাহাজের ভাড়া বাড়বে, জাহাজের ভাড়া বাড়লে সব জিনিসের দাম বাড়বে। তো এইখানে ভাবুন, এই বাড়তি খরচ শেষে আপনার হাতেই পড়বে। একইভাবে ওষুধ, একই কেস, একইভাবে ছেলে মেয়ের পড়াশোনার ক্ষেত্রেও বাড়বে, সব ক্ষেত্রে। তো ওই জন্য তাই মিডিল ইস্টের সংকটেরকে দূরের ব্যাপার ভেবে উড়িয়ে দেবেন না কখনো। এটা কিন্তু আপনার পকেটেই কিন্তু পড়বে। আসল জিনিস বলি, ট্রাম্পের এত মাথা ব্যথাটা কেন? আমেরিকার একাধিক স্টেট এখন ট্রাম্পের বিরুদ্ধে হয়ে গেছে, প্রচুর মামলা, প্রচুর কেস। কেন? কারণ ওরা ট্যারিফ নীতি এবং ট্রাম্পের এই যে ভাবনা ট্যারিফ বাড়িয়ে তিনি চীন বা ভারতকে মতো দেশগুলোকে শব্দ জয় করবেন, এইগুলো আদতে কি হচ্ছে? ধরুন আপনি বাজার থেকে একটা পেন কিনেছেন, আর ভারত সেই পেনটার আমেরিকাকে দিয়েছে $10, ট্রাম্প তার ওপর 50% ট্যারিফ চাপিয়ে বসিয়ে দিলেন, পেনের দাম হয়ে গেল $15। এই $5 কে দিচ্ছে? ভারত না, ওই $5 দিচ্ছে আমেরিকা সাধারণ মানুষ যারা পেনটা কিনছেন। ট্রাম্প আসলে নিজের দেশের মানুষের পকেটের কাটছেন, হ্যাঁ, আর অন্য দেশের টাইট দেওয়ার নাম করে। আর এই চালটাই এখন একটা বুমেরাং হয়ে তার দিকেই ফিরে আসছে। আদালত পর্যন্ত গিয়েছে ব্যাপারটা। একতরফা এই ট্যারিফ চাপানোর ক্ষমতা আর নেই। এটা অনেকটাই এরকম, ধরুন পাড়ার একটা দোকানদার তার প্রতিদ্বন্দ্বী মানে পাশে কম্পিটিটর মানে পাশের দোকানকে ওপর রাগ করে নিজের দোকানের দাম বাড়িয়ে দিলেন, ভাবলেন এতে তো প্রতিদ্বন্দ্বী সাহায্য হবে। কিন্তু আসল ক্ষতিটা কার হলো? ক্রেতারা, যারা কিনছেন, যারা দেখবেন বেশি দামে জিনিস কিনতে বাধ্য হচ্ছেন। ধরুন আপনি গিয়ে কিনলেন দুধ 35 টাকা, ওর দোকানে 40 টাকা, আপনি কি কিনবেন? আপনি তো রেগে যাবেন, অন্য দোকানে চলে গেলেন। এর ট্যারিফ নীতির গল্পটা অনেকটাই এরকম। স্বল্প মেয়াদে এটা দেশপ্রেমিক হলেও এটা শুনতে ভাল লাগলো, আমরা বিদেশি পণ্যকে কিন্তু শাস্তি দিচ্ছি। এই দীর্ঘমেয়াদীর এই বোঝা বুঝতে গিয়ে সাধারণ আমেরিকানরা একটা ভুক্তভোগী হচ্ছে। আর যখন এই ভোক্তা বুঝতে পারে যে এই মুদির দোকান বা দোকানের গ্রসারি দোকানে বিল বাড়াচ্ছে এই নীতির কারণে, তখন তারা রাজনৈতিক ক্ষোভ জন্ম নেয়। একাধিক স্টেট আদালতের দরজায় কড়া নাড়ে। এখানে একটা জিনিস কিন্তু দর্শক বোঝা জরুরি, কারণ ট্যারিফ নীতি স্বল্প মেয়াদে জনপ্রিয় হতে পারে, কারণ এটা আমরা বনাম ওরা সহজ একটা গল্প তৈরি করে, কিন্তু মানুষকে সহজেই ভাবায়, কারণ বিদেশিরা আমাদের কাজ কেড়ে নিচ্ছে, তাই তাদের ওপর কর বসানো ঠিক আছে। কিন্তু বাস্তবে অর্থনীতি এতটাও সরল নয়। যখন আমদানি করা কাঁচামালের দাম বাড়ে, তখন সেই কাঁচামাল দিয়ে তৈরি জিনিসেরও দাম বাড়ে, তা সে দেশীয় কোম্পানি তৈরি করা জিনিস হোক কিংবা নিজের বাইরের হোক। ফলে সেটা প্রথমেই বিদেশিদের শাস্তি বলে এটা মনে করা হচ্ছে। দেখা যাচ্ছে যে নিজের দেশের কারখানা, নিজের দেশে ছোটো ছোটো ব্যবসায়ী আর নিজের দেশের ক্রেতারা মানে যারা কিনছেন বড় ক্ষতি করছে দর্শক। এই বাস্তবতা যখন সাধারণ মানুষ বুঝতে পারে শুরু করেন, তখন রাজনৈতিক জনপ্রিয়তার একটা চিৎকার। এই বাস্তবতা যখন সাধারণ মানুষ বুঝতে পারে শুরু করেন আসল তাদের খেয়াল কি, রাজনৈতিক জনপ্রিয়তা গ্রাফ নিচে পরপর নামতে শুরু করে, যেটা হয়েছে কি বর্তমান কিন্তু ট্রাম্পের। দেখুন ভিডিওর এই পর্যায়ে এসে দর্শক আমরা দেখতে পাচ্ছি বা আমরা বুঝতে পারলাম, তখন আপনাদের বোঝালাম
ট্রাম্পের সবথেকে প্রিয় প্রজেক্ট যেটা হলো গাজা পিস বোর্ড। ট্রাম্প চেয়েছিলেন ইসরায়েল আর হামেসের মধ্যে একটা রফা করতে, শান্তি স্থাপক হিসেবে তুলে ধরতে চেয়েছিলেন। কিন্তু টুইস্টে দেখুন, ইসরায়েল সাফ জানিয়ে দিয়েছে হামাস যতক্ষণ না অস্ত্র ছাড়ছে ততক্ষণ তারা গাজা থেকে 1 ইঞ্চিও জমি ছাড়বে না। ট্রাম্প ইজিপ্টে একটা দাঁড়িয়ে লম্বা লম্বা ভাষণ দিয়েছেন, কিন্তু গ্রাউন্ড রিয়েলিটি কি? ইসরায়েলেরা নেতৃত্বে ট্রাম্পের প্রভাবে খুব একটা গুরুত্ব দিচ্ছে না বলেই মনে। যদি আমি সহজে বোঝাই, কলকাতায় দেখবেন পাড়ার মোড়ে মোড়ে বা আপনার পাড়ার মোড়ে মোড়ে কিছু লোক থাকে যারা সব বিষয় নাক গলিয়ে দেয়, সব জানতা গামছাওয়ালা, বুঝেছেন? কিন্তু তাদের কেউ পাত্তা দেয় না। ট্রাম্পের অবস্থা এখন আন্তর্জাতিক রাজনীতিতে সেই রকম। ট্রাম্প নিজেকে মাস্টার অফ ডিল মনে করেন, কিন্তু বর্তমানে তার ডিল তো দূরের কথা, নিজের জোট সঙ্গীদের তিনি নিজে সামলাতে হিমশিম খাচ্ছেন। ঘরেই বিদ্রোহ শুরু হয়ে গেছে। এটার আসল আধুনিক কূটনীতির সব থেকে একটা বড় বিভ্রম ওনার কাছে। ক্ষমতায় থাকা আর প্রভাবে থাকা একই জিনিস নয় দর্শক। আমেরিকার হাতে অর্থ আছে, অস্ত্র আছে, প্রযুক্তি আছে, কিন্তু যখন একটা মিত্র দেশ নিজের নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্তে নিজের পথে হাঁটে তখন সেটা বিশাল অসহায় হয়ে পড়ে। ট্রাম্পের গাজা পিস বোর্ডের গল্পটা ঠিক একই চোখ ধাঁধানো ঘোষণা হয়ে যাচ্ছে, একটা বাস্তবায়নের রূপ। তাই এই পুরো পরিস্থিতিটা আমাদের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। কূটনীতি, ঘোষণা আর বাস্তবায়নের মধ্যে বিস্তর ফারাক থাকে। এটা শান্তি চুক্তির ঘটনা করাটা তুলনামূলক সহজ, কারণ সেটা একটা ফটো সেশন আর একটা ভাষণ আর একটা হেডলাইন। কিন্তু চুক্তির মাটিতে বাস্তবায়িত করা কিন্তু খুব কঠিন। অস্ত্র জমা দেওয়া, সীমান্ত ঠিক করা, একটা উদ্বাস্তুদের পুনর্বাসন দেওয়া, এইসব বছরের পর বছর ধরা জটিল প্রক্রিয়া। ট্রাম্প যে গতিতে ঘোষণা করতে পছন্দ করেন, বাস্তবায়নে সেই গতি হয় না, কাজ হয় না, আপনি নিজেই দেখছেন। আর এই ফারাকটাই সব থেকে বড় দুর্বলতা। এবার একটু পিছনে ফিরে তাকানো যাক। ইতিহাসের বহু বড় বড় উদাহরণ আপনারা জানেন। একটা বড় শক্তি ছোট মাঝারি প্রতিপক্ষের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে আর দীর্ঘমেয়াদী ক্ষতিগ্রস্ত হচ্ছে। শুধু সামরিক দিক থেকে নয়, অর্থনৈতিক আর রাজনৈতিক দিক থেকেও প্রতিটা ক্ষেত্রেই এটা মিল খুঁজে পাওয়া যায়। যুদ্ধ শুরু করাটা সহজ, কিন্তু সেই যুদ্ধ সম্মানের সঙ্গে বেরিয়ে আসাটা কিন্তু কঠিন। আর যত দিন যুদ্ধ চলে ততদিন কিন্তু অর্থনৈতিক বোঝাটা আরও বাড়তে থাকে। আরে যুদ্ধ করতে তো টাকা লাগবে, তাই না? জনসমর্থন কমতে থাকে আর মূল সমস্যার সমাধান দূরের বিষয় হয়ে দাঁড়ায়। ট্রাম্পের প্রশাসনের এই ইতিহাস থেকেই শিক্ষা নিয়েছেন বলেই মনে করা হচ্ছে। তাই বড় হুমকি দেওয়া কিন্তু হচ্ছে, কিন্তু পূর্ণমাত্রায় সংঘাতে জড়ানো থেকে বর্তমান তারা কিন্তু যাচ্ছে না। এটা একটা স্পষ্ট প্রবণতা। এটাকেই বলা যেতে পারে কি বলুন তো, ব্রিকম্যানশিপ, অর্থাৎ সংঘাতে একদম কিনারায় পর্যন্ত থমকে যাওয়া, যাতে মারবো বাট মারছি না, প্রতিপক্ষকে চাপে রাখা, নিজেকে একটা বড়সড় ক্ষতির থেকে না হয়। তবে এই কৌশলের একটা ঝুঁকিও আছে দর্শক। বারবার কিনারায় গিয়ে থেমে গেলে একটা সময় প্রতিপক্ষরাও বুঝে যায় নিছক একটা হুমকি মারছে, বাস্তবে কার্যকর হবে না। আর তখনই সেই হুমকির কার্যকারিতা কমে যায়, যেটা ইরান এখন সরাসরি অস্বীকার করছে যে তারা কোনো আলোচনায় বসতে চাইছে না। সেটা এই হুমকির কারণেই হয়েছে। তারা বুঝে গেছে ট্রাম্পের হুমকি আসলে ফাঁপা ঝুলি, বলে কিন্তু করে না। আর এই প্রশ্নটা আসল সবথেকে গুরুত্বপূর্ণ, কারণ আন্তর্জাতিক রাজনীতিতে বিশ্বাসযোগ্যতা হারানো মানে শুধু একটা দেশের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়া নয়, এর প্রভাব পড়ে বিশ্বের প্রতিটা মিত্র আর প্রতিপক্ষের সঙ্গে সম্পর্কের ওপর। যদি একবার ধারণা তৈরি হয় আমেরিকার হুমকি ফাঁকা আওয়াজ, তবে নিজের ভবিষ্যতের দেশে নিজের কিন্তু সব কিছুই শেষ হবে। আর তারা ভবিষ্যতে অনেক দেশ সাহস পাবে নিজের শর্তকে কষাকষি করার জন্য। এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যায় নির্বাচনে ট্রাম্পের কাছে মরণ বাচন কিন্তু লড়াই। এই নির্বাচনটা বুঝেছেন সামনে, একদিকে ইরান তার ফোন তুলছে না, অন্যদিকে ইসরায়েল তাকে অন্য দিক থেকে উপেক্ষা করছে, আর নিজের দেশের একাধিক স্টেট তার বিরুদ্ধে মামলা করে বসছে। ট্রাম্প কি পারবেন এই অতল গহ্বর থেকে বা এই অথল জল থেকে বেরিয়ে আসতে? এখানে 3টি সম্ভাব্য একটা ভাবনা আছে। দেখুন, সম্ভাব্য ভাবনা 1, শক্তি প্রদর্শনের রাস্তা। ট্রাম্প যদি সত্যিই ইরানের উপর একটা সীমিত সামরিক বা একটা আর্মি দিয়ে পদক্ষেপ নেন, তাহলে অল্প সময়ের জন্য তিনি একটা কঠোর নেতা ইমেজ পেয়ে যাবেন। কিন্তু তেলের দাম বাড়লে সেই সুবিধা দ্রুততর উবে যাবে।
মানে সবাই কিন্তু ছিচি করবে। আর একটা মানে সম্ভাব্য নম্বর 2, কূটনীতির নাটক চালিয়ে যাওয়া। ট্রাম্পের হয়তো এই প্যাটার্নটাই চলবে, হুমকি দেবেন, তারপরে শান্তির এই যে বাতাবরণ সেজে পিছিয়ে আসবেন। এতে স্বল্পমেয়াদী যুদ্ধ এড়ানো যাবে, কিন্তু তার বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়তে থাকবে। আর 3 নম্বর কি, অভ্যন্তরীণ চাপে নীতিবদল। ট্যারিফের মামলাগুলি যদি সত্যি ট্রাম্প হেরে যান, তাহলে তারা অর্থনৈতিক এজেন্ডার বড় অংশ কিন্তু ভেঙে পড়বে, যা সামগ্রিক রাজনৈতিক অবস্থানকে দুর্বল করবে। তো এটাই হলো প্রশ্ন, যদি ট্রাম্পের এই লড়াই পিছিয়ে পড়ে, তবে কি তার প্রতিদ্বন্দ্বীরা পরিস্থিতি সামলাতে পারবে, নাকি গোটা সিস্টেমটা এমন একটা জায়গায় পৌঁছে গিয়ে আটকে যাবে যেখানে তাকে একই রকম কঠিন সমীকরণের মুখোমুখি হতে হবে। এই জিওপলিটিক্যাল দাবার বোর্ডে ট্রাম্প এখন এমন এক রাজা যে প্রতিটা চাল নিজেই প্রশ্নে পড়ে আছে। ভাবুন দর্শক, আর এই প্রশ্ন উঠবে আগামী কয়েক মাসের মধ্যেই, কারণ ভোট, তেলের দাম, শেয়ার মার্কেট আর নির্বাচনের ফলাফলের পর। ভিডিওটা এখানে আমি শেষ করতে পারতাম, কিন্তু আমি জানি আপনাদের মনে কিছু কোশ্চেন ঘুরপাক খাচ্ছেন। একজন যদি মানুষ ভিডিওটা পুরো দেখছেন, তিনিও ভাবছেন। তাহলে চলুন কি কি প্রশ্ন আসছে আমি উত্তরটা দিয়ে দিচ্ছি। 1 নম্বর প্রশ্ন, এই যুদ্ধ কি সত্যি লাগতে পারে? সংক্ষেপে বলতে গেলে সম্ভাব্য কম, 0। কিন্তু 0 নয়, যতক্ষণ না পর্যন্ত অর্থনৈতিক ক্ষতির ভয়ের একটা সামরিক লাভের চেয়ে বেশি থাকবে, ততক্ষণ পূর্ণমাত্রায় যুদ্ধ কিন্তু এড়ানোর চেষ্টা চলবে। কিন্তু সীমিত আকারে সংঘর্ষ, সাইবার অ্যাটাক বা একটা দুটো বোম ফেলে দেওয়া, প্রক্সি যুদ্ধ চলতে থাকবে, যেটা আপনি দেখছেন, কারণ এগুলো অর্থনীতির উপরে কম চাপ পড়ে। আর 2 নম্বর কি, ভারতের উপর এর কি প্রভাব পড়বে, মানে আমাদের উপর, আপনার উপর। ভারত তার জ্বালানির চাহিদা একটা বিরাট অংশ আমদানির উপর নির্ভরশীল। হরমুজ প্রণালীতে সামান্য অস্থিরতা হলে অপরিশোধিত তেলের দামের উপর সরাসরি প্রভাব পড়তে পারে। সেটা ঘুরপথে এসে আমাদের কাছে হয়তো পড়বে। প্রতিদিনের যে বাজেট, সেটা হয়তো একটু 19-20 বাড়তে পারে। আর 3 নম্বর প্রশ্ন কি, এই খবরগুলো কি সবসময় বিশ্বাস করা উচিত? একদমই না। জিওপলিটিক্যাল এই খবরগুলো কি এইসব চর্চা করা উচিত? দেখুন, জিওপলিটিক্যাল প্রতিটি পদক্ষেপ নিজের বয়ানের নিজের মতো করে সাজানো, ঠিক আছে, নিজের বয়ানে কিন্তু ট্রাম্প সাজায়। তাই যে কোনো বড় দাবি যদি কেউ করে, তখন হঠাৎ করে প্রশ্ন কিন্তু নিজেকে করতে হবে, এই তথ্যটা কে দিয়েছে বা তার কী স্বার্থ থাকতে পারে, বা ট্রাম্প কেন বলল। আর 4 নম্বর যেটা সম্ভব প্রশ্ন আপনার মাথায় ঘুরছিল, ট্রাম্প কি ইচ্ছাকৃতভাবে এই বিভ্রান্তি তৈরি করছেন? এটা হতে পারে একটা কৌশল, আবারও হতে পারে পরিস্থিতির চাপ তাকে প্যাচে ফেলে দিয়েছে। রাজনৈতিক আনপ্রেডিক্টেবল এই যে অনুমোদন অনেক সময় কৌশল হিসেবেই ব্যবহার করা হয়, জানেন। আমরা দেখি এক হচ্ছে পিছনে এক, প্রতিপক্ষকে দ্বিধায় রাখতে, কিন্তু যখন সেই অনুমোদন নিজের দেশের আদালতের আর মিত্রের দেশগুলোকে বিভ্রান্ত করে দেয়, তখন সেই কৌশল দুর্বল হয়ে যায় এবং বিতর্ক হয়ে যায়, হচ্ছে ব্যাপার। দেখুন, শেষে আমি একটা কথা বলবো, এই জিও পলিটিক্স কোনো একটা সিনেমার গল্প নয়, এটা রূঢ় বাস্তব। আমি আপনার সামনে সবটাই তুলে দিলাম পরপর করে। ট্রাম্পের এই টানাপোড়া আজকেই গোটা বিশ্বকে একটা অস্থিরতার দিকে ঠেলে দেওয়া, আর সেই অস্থিরতাকে ঢেউ এসে লাগা আমাদের বাজারে, আমাদের রান্নাঘরে, আমাদের মাসিক বাজারে, এটাই হচ্ছে ব্যাপার। আর এই ভিডিওতে যে 6টা লেভেল আমি দেখালাম, কিভাবে একটা ছোট্ট ঘোষণা থেকে অনেক কিছু গল্প হতে অনেক কিছু জিনিস এফেক্ট পড়ে, তা আপনি বুঝতে পারলেন, বুঝতে পারলেন। কারণ তেল, অর্থনীতি, নির্বাচন আর মিত্রতার সমীকরণ, এটাই কিন্তু বোঝাটা আমাদের দরকার ছিল। দেখুন, শুধু খবরটা আপনি দেখলেন বা খবরটা জানলেন, কিন্তু খবরটা বুঝলেন, এতে একবার কিন্তু আপনার মাথায় ক্লিয়ার হলো। এবার আসুন পুরো যাত্রাটা একবার আমি আপনাকে পুরোটা ঝালিয়ে দিচ্ছি। আমরা শুরু করেছিলাম সাধারণ একটা প্রশ্ন দিয়ে, ট্রাম্প কেন থামলেন। তারপর আমি দেখালাম ইরানের অস্বীকৃত কীভাবে এই বয়ানকে প্রশ্নবিদ্ধ করেছে। এরপর আমি বোঝালাম কেন সামরিক শক্তি থাকা সত্ত্বেও অর্থনীতি হিসাবে যুদ্ধকে ঠেকিয়ে রাখে। তারপর আমি দেখালাম কিভাবে দূরের এই সংকট সরাসরি আমাদের পকেটে এসে টান পড়ছে। তারপরে দেখালাম ট্যারিফ নীতি বুমেরাং হয়ে কীভাবে তাদের দেশের মানুষকে আঘাত করেছে। আর শেষে দেখালাম এই ঘোষণা বাস্তবায়নের ফারাক কীভাবে একজন নেতাকে দুর্বল থেকে দুর্বল করেছে। এবং সবশেষে আমি ছবিটা দেখালাম যে কী কী জিনিস সিনারিও হতে পারে। এটাই হচ্ছে বাস্তব। যদি আপনি এই ভিডিওটি দেখে কিছু একটা নতুন শেখেন, তবে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আপনার মনে কী প্রশ্ন আছে আপনি অবশ্যই করবেন, কারণ কালকে দেখা হচ্ছে আপনার সঙ্গে এই সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্টটা অবশ্যই করবেন, ভিডিওটা পারলে শেয়ার করে দেবেন। নমস্কার।